হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের জন্য একটা মজার গল্প নিয়ে এসেছি, যা আমাদের বেশিরভাগ মানুষেরই কৌতূহলের জায়গা। থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। হ্যাঁ, একদমই ঠিক, আমি জলপরীর কথা বলছি। আজকের মুভিটি দেখার পর জলপরী সত্যি আছে নাকি সবটাই কল্পনা এটা বলতে পারবে কিনা জানি না, তবে জলপরীর প্রেমে ঠিকই পড়ে যাবে, এতটুকু শিওর বলাই যায়। আর এটার বিশেষ কারণ আজকে একটা বা দুটো জলপরী না, পুরো এক দল জলপরী নিয়ে গল্প বলবো। সো ঝটপট রেডি হয়ে যাও এই রোমান্টিক অ্যাডভেঞ্চারাস মুভিটির সম্পূর্ণ কাহিনী জানতে। তো আজের ইন্ট্রো বাদ দিয়ে চলো শুরু করা যাক। আর বরাবরের মতো পুরো গল্প জুড়েই আমি মুভিম্যান আছি তোমাদের সাথে। মুভির শুরুতেই আমরা একটা বিশাল বড় সামুদ্রিক জাহাজ দেখতে পাই। জাহাজটা খুব দ্রুত গতিতে সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর এই জাহাজের মধ্যেই আমরা একদল মুখোশ পরা লোক দেখতে পাই। মুখোশ পরা লোকগুলো ছাড়াও এই জাহাজে আরো কিছু ব্যবসায়ীরা ছিল। ব্যবসায়ীরা জাহাজে মুখোশ পরা লোকগুলোর উদ্দেশ্য বলে, আমরা তোমাদেরকে এত টাকা দেই আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, সাথে আমাদের ভোগ বিলাসিতা পূরণ করার জন্য। এত এত সোনার মোহর পাচ্ছ, অথচ আমাদের মনোরঞ্জন করার জন্য কোনো জলপরী কেন এখন আসছে না? আর তাদের এই কথা শুনে সেখানে উপস্থিত মুখোশ দলের প্রধান একটা বড় কাঠের বক্স নিয়ে আসে, আর বক্সের উপর থেকে চাদর সরাতেই সবাই দেখে সেখানে একটা সুন্দর জলপরী। আর তাকে দেখে সেখানে উপস্থিত সব ব্যবসায়ীরা খুশিতে লাফালাফি করতে শুরু করে। জলপরীর সৌন্দর্য দেখে সবাই মোহিত হয়ে গেছে। আর তখন তাদের মধ্যে একজন ব্যবসায়ী বলে, আমরা কি করে বুঝবো এটা আসল জলপরী? আর তাই তাদেরকে প্রমাণ দেওয়ার জন্য মুখোশ দলের প্রধান কাচের বক্সটা ভেঙে দেয়, আর বক্সটা ভাঙতেই সব পানি বের হয়ে যায়, আর জলপরী জাহাজের ডেকের উপর এসে পড়ে। জলপরী বাইরে আসার সাথে সাথেই সব ব্যবসায়ীরা হায়নার মতো লাফিয়ে পড়ে। আর তখন মুখোশ দলের প্রধান বলে, আগে তোমরা সিদ্ধান্ত নাও তোমাদের মধ্যে কে তাকে ভোগ করতে চাও। এটা শোনা মাত্র সবাই মিলে প্রধান ব্যবসায়ীকে সেখানেই মেরে ফেলে, এমনকি বাকিরাও নিজেদের মধ্যে খুনোখুনি শুরু করে দেয়। এই সুযোগে জলপরীটা পানিতে লাফ দেয়। তাকে ধরার জন্য মুখোশ দলের প্রধান তার পায়ে একটা শিকল বেঁধে দেয়, আর তাই জলপরীটা পানির নিচে যেতে পারছিল না। ব্যবসায়ীরা এতটাই পাগল হয়ে গিয়েছিল যে তার পিছু পিছু সবাই পানিতে লাফিয়ে পড়ে, আর তারা সমুদ্রের পানিতে থাকা অবস্থায়ও একে অপরকে মারতে লাগে। এই জাহাজে ইয়ান নামে একটা ছেলে ছিল, তাকে তার বন্ধু দৌড়ে এসে বলে, তুমি তাড়াতাড়ি জলপরীটাকে ধরে নিয়ে আসো। নেশায় থাকার কারণে কিছু না ভেবেই বন্ধুর কথা মতো সে পানিতে লাফ দেয়। বলে রাখা ভালো, ইয়ানের একটা বিশেষ ক্ষমতা রয়েছে, সে পানির নিচে জলপরীদের মতো শ্বাস নিতে পারে, কারণ তার গলায় জাদুর একটা মুক্তা আছে যা তাকে পানির নিচে নিঃশ্বাস নিতে সাহায্য করে। এই জাদুর মুক্তা তার গলায় কিভাবে আসলো তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। ইয়ান অনেক কষ্টে জলপরীটাকে উদ্ধার করে উপরে নিয়ে আসে। উপরে নিয়ে আসার পর সব মুখোশধারী লোকেরা জলপরীটাকে একটা রাজ সিংহাসনে বসিয়ে দেয়। এটা দেখে ইয়ানের বন্ধু একটু অবাক হয়, আর ঠিক তখনই মুখোশধারী দলের প্রধান ইয়ানের উপর আক্রমণ করে। যদিও তার কিছুই হয় না, কারণ সে অনেক ভালো যোদ্ধা ছিল, তাই সহজেই নিজেকে রক্ষা করে। এমনকি লড়াই করার সময় তলোয়ার দিয়ে সে মুখোশটা চট করে ভেঙে ফেলে, আর মুখোশ খুলতেই লোকটাকে দেখে ইয়ান চিনে ফেলে, কারণ ইয়ানের সাথে তার আগেও একবার লড়াই হয়েছে। এই লোকটার নাম ঝাও। সে আবারও ইয়ানের উপর আক্রমণ করতে গেলে জলপরী তাকে থামিয়ে দেয়। ইয়ানের বন্ধু তখন বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, এরা সবাই হঠাৎ করে জলপরীর কথা শুনছে কেন? ইয়ান তখন বলে, সে কোনো সাধারণ জলপরী না, সে আসলে জিনভি রাজ্যের রাজার স্ত্রী পলি। আর রানীর পরিচয় ফাঁস হয়ে যাওয়ায় সে আসল রূপে চলে আসে। আসলে এই রানী একজন ডাইনি ছিল, যে কিনা জাদুবিদ্যা প্র্যাকটিস করত। আর তখন মুখোশধারীরাও তাদের মুখোশ খুলে ফেলে। আসলে এই পুরো নাটকটা ইয়ানের জন্য সাজানো হয়েছিল। রানী ইয়ানকে অনেক পছন্দ করে, তাই সে চেয়েছিল নাটক সাজিয়ে ইয়ানের কাছাকাছি যাওয়ার, কিন্তু খুব একটা লাভ হয়নি, কারণ ইয়ান আগে থেকেই তাকে চিনে ফেলেছে। রানী বলে, তুমি অনেক সাহসী আর ভালো মনের মানুষ, তোমার মতো সৎ মানুষ যদি আমাদের রাজ্যের প্রধান সেনাপতি হয় তাহলে রাজ্য সুরক্ষিত থাকবে। তুমি কি আমার এই প্রস্তাব গ্রহণ করবে? আর অফারটা শুনে ইয়ান এমন ভাব করছিল যেন সে চায়ের দামে শরবত পেয়েছে, আর তাই ইয়ান মুচকি হেসে অফারটা গ্রহণ করে নেয়। এরপর ইয়ান বিশ্রাম করার জন্য নিজের রুমে চলে আসে, আর তার পিছু পিছু রানীও সেখানে যায়। রানী রুমে ঢুকে ইয়ানের সাথে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করে, কিন্তু ইয়ান তাকে মোটেও পাত্তা দেয় না। এদিকে রানী এতটাই নির্লজ্জ ছিল যে সে কোনোভাবে ইয়ানকে ছাড়ছিল না। জোর করে হলেও সে তার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করতে থাকে। ইয়ান বারবার তাকে ফিরিয়ে দিলেও সে বারবার গায়ে পড়তে থাকে। তখন রানী তাকে জিজ্ঞেস করে, আমি কি দেখতে এতটাই খারাপ নাকি আকর্ষণীয় না? তুমি আমার কাছে আসতে চাইছো না কেন? তুমি কি রাজ্যের রাজাকে ভয় পাচ্ছ? রাজাকে ভয় পাওয়ার কিছুই নেই, তোমার আর আমার এই সম্পর্ক রাজা কখনোই জানবে না। ইয়ান তখন বলে, আমি রাজাকে ভয় পাই না, তোমার প্রতি আমার কোনো আকর্ষণ কাজ করছে না। রানী তখন ইয়ানকে বলে, ফাও কথা না বললেও পারতে, আমি জানি কেন তুমি আমাকে স্পর্শ করছো না, কারণ তুমি তোমার জলপরী প্রেমিকাকে এখনো ভুলতে পারোনি, তুমি এখনো তাকেই খুঁজে বেড়াচ্ছ। এটা শুনে ইয়ান একেবারেই চমকে যায়, কারণ এই ঘটনা অন্য কারো জানার কথা না। আসলে এই ঘটনাটা কয়েক বছর আগের। সেই সময় ইয়ান জাহাজে করে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল। তখন একটা দুর্ঘটনায় তার জাহাজটা পানিতে ডুবে যায়, আর সে সাঁতার না জানার কারণে পানির নিচে ডুবে যাচ্ছিল। একটা সময় ডুবে গিয়ে সে আর শ্বাস নিতে পারছিল না, আর ঠিক তখনই সেখানে সিউ নামের একটা জলপরী আসে। সে নিজের গলার মুক্তা দিয়ে তাকে বাঁচায়।
যায়, আর সেই মুক্তা ইয়ানের গলায় থাকার কারণেই ইয়ান সাধারণ মানুষ হওয়ার পরেও পানির নিচে শ্বাস প্রশ্বাস নিতে পারে। সেই সময় ইয়ানকে পানির নিচ থেকে বাঁচিয়ে শিউ তাকে একটা দ্বীপে নিয়ে এসেছিল, কিন্তু নিজের গলার মুক্তা দিয়ে দেওয়ার কারণে শিউয়ের জাদুর শক্তি আস্তে আস্তে হারিয়ে ফেলছিল, আর তাই সে ইয়ানের সাথে ওই দ্বীপেই থেকে যায়। আর এই দ্বীপ থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না, তাই তারা দুজনেই একসাথে এই দ্বীপে অনেক দিন থাকে। আর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়, এবং বন্ধুত্ব থেকে ধীরে ধীরে তা ভালোবাসায় পরিণত হয়। অল্প সময়ের মধ্যে তারা খুব কাছাকাছিও চলে আসে। কিন্তু হঠাৎ একদিন ইয়ান ঘুম থেকে উঠে দেখে সিউ কোথাও নেই। এরপর থেকে ইয়ান তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, আর তাই সে এক এক জাহাজে করে সাগর পাড়ি দিতে শুরু করে, শুধুমাত্র সিউকে আবারও খুঁজে পাবে সেই আশায়। এসবের মধ্যে সেখানে ইয়ানের বন্ধু এসে চিৎকার করতে থাকে আর বলে, আমরা সমুদ্রে অনেকগুলো লাশ খুঁজে পেয়েছি, তাড়াতাড়ি এদিকে আসো। আর ইয়ান তখন জাহাজের সামনে এসে দেখে সেখানে অনেকগুলো লাশ কাপড় দিয়ে ঢাকা রয়েছে। ইয়ান ঝাউকে জিজ্ঞেস করে এরা কারা আর এদেরকে কে মেরেছে। ঝাউ তখন বলে, এদেরকে কে মেরেছে সেটা সঠিক বলতে পারবো না, তবে এরা কারা সেটা আমি জানি, এরা হচ্ছে জাপানি জলদস্যু। সেখানে দাঁড়িয়ে থাকা আরেকজন সৈনিক বলে, আমি জানি ওদেরকে কে মেরেছে, এরা সমুদ্রের এমন পোকা যা মানুষের মুখ দিয়ে প্রবেশ করে আর ভেতরের সব রক্ত মাংস খেয়ে নিয়ে তাকে মেরে ফেলে। আর এই কথা বলতে বলতেই সেখানে থাকা একটা লাশের পেট ফেটে একটা পোকা বাইরে বের হয়ে আসে, আর বাইরে এসেই পোকাটা একটা সৈনিকের মুখে ঢুকে যায়। এটা দেখে ঝাউ সাথে সাথে এই সৈনিকের গলা কেটে দেয়, আর অন্য একটা সৈনিক তখন সেই পোকাটাকে ধরে একটা বক্সে বন্দি করে রাখে। আর রানী তখন সবাইকে বলে, এই পোকা ড্রাগন কিং এর শরীর থেকে বের হয়, এগুলো খুবই ভয়ানক, কিন্তু তার থেকেও ভয়ানক ব্যাপার হলো এই পোকা চারিদিকে ছড়িয়ে পড়েছে, তার মানে ড্রাগন কিং আবারও জেগে উঠেছে। ড্রাগন কিং যদি গুহার বাইরে চলে আসে তাহলে মানব সভ্যতার অস্তিত্ব হারিয়ে যাবে, আর এই ড্রাগন কিং কে আটকানোর একমাত্র ক্ষমতা জলপরীদের কাছেই আছে, তাই আমাদের দ্রুত তাদেরকে খুঁজে বের করতে হবে। শেষবার তাদেরকে পিস ড্রাগন আইল্যান্ডে দেখা গিয়েছিল, আর তখন রানী ইয়ানকে বলে, জলপরীদেরকে খুঁজে পেলে তুমি হয়তো সিউকেও খুঁজে পাবে। আর এটা শুনে ইয়ান আর কিছু না ভেবেই তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। ইয়ান সেখান থেকে চলে যাওয়ার পর ঝাউ রানীকে বলে, ইয়ানের গলা কেটে ফেললেই তো আমরা সেই মুক্তাটা পেয়ে যাব, তাহলে এত রিস্ক নিয়ে জলপরীদের খোঁজার কি দরকার। রানী তখন বলে, শুধুমাত্র একটা মুক্তার জন্য আমি সেখানে যাচ্ছি না, আমার সব থেকে বড় মুক্তাটা লাগবে, আর তাই তুমি মাথা কম খাটিয়ে আমি যা বলছি তাই করো। পরের দিন সকালে ইয়ান আর তার বন্ধু ছোট্ট একটা নৌকায় করে পিস ড্রাগন আইল্যান্ডের দিকে রওনা দেয়। ইয়ানের গলায় জলপরীর সেই মুক্তা থাকার কারণে সে খুব দ্রুত গতিতে নৌকা চালিয়ে আইল্যান্ডে পৌঁছে যায়। আর সেখানে পৌঁছে তারা দেখতে পায় সেখানে সব জলপরীরা মিলে পানিতে আড্ডা দিচ্ছে। ইয়ান সিউকে দেখা মাত্রই নিজেকে আর ধরে রাখতে পারে না, সে দৌড়ে তার কাছে চলে যায় আর তাকে বলে, কি ছিলে আমার, বলো না তুমি। আছি তো আগেরই মতো, এখনো আমি। শিউ বলে, কে ভাই আপনি, কোথা থেকে এসেছেন, ঠিক চিনলাম না তো। এটা বলে শিউ সেখান থেকে পালিয়ে যেতে চায়। ইয়ানও তার পেছনে লাফিয়ে পড়ে আর বলে, ভুলে কি গেছো তুমি বাসরেরও কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। শিউ বলে, ভাই আপনি কি বেশি খেয়ে ফেলেছেন, কি সব উল্টাপাল্টা গানের লাইন বলছেন, ভাগেন এখান থেকে। ইয়ান তার গলার মুক্তা দেখিয়ে বলে, এই দেখো, এই মুক্তাটা তুমি আমাকে দিয়েছিলে, তুমি কি তোমার সব স্মৃতি হারিয়ে ফেলেছো। শিউ বলে, হ্যাঁ, আমাদের লিডার আমাকে বলেছে আমি নাকি আগের অনেক স্মৃতি হারিয়ে ফেলেছি, কিন্তু তুমি যে সত্যি বলছো তা আমি কি করে বিশ্বাস করব। আমাদের লিডার বলেছে মানুষকে বিশ্বাস করা যাবে না, কারণ মানুষ সবাইকে ধোকা দেয়। একথা বলতে বলতে সেখানে বাকি জলপরীরা এসে হাজির হয়, আর তারা আঁচল দিয়ে ইয়ান ও তার বন্ধুকে বেঁধে ফেলে। আর সে সময় সেখানে রানী পলি তার সৈন্যদেরকে নিয়ে হাজির হয়। তারা এসে জলপরীদের উপর আক্রমণ চালায়। জলপরীরাও সব সৈন্যদের এক এক করে পিটাতে থাকে। আর এই লড়াইয়ের সংবাদ শুনতে পেয়ে সেখানে দ্রুত জলপরীদের লিডার চলে আসে। আর লিডার এখানে এসে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি মতলবে এসেছো, তোমরা যে মতলব নিয়ে এসে থাকো না কেন সেটা কোনোভাবেই সফল হবে না। এই আইল্যান্ডে বাইরের মানুষের ঢোকা সম্পূর্ণ নিষেধ, তোমরা এখানে কেন এসেছো। পাশে দাঁড়িয়ে থাকা একটা জলপরী লিডারকে বলে, ওরা হয়তো এখান থেকে কিছু চুরি করতে এসেছে। লিডার তখন সবাইকে পানি দিয়ে বন্দি করে ফেলে, কিন্তু ইয়ানের গলায় সেই মুক্তা থাকার কারণে বারবার চেষ্টা করেও তাকে বন্দি করা যাচ্ছিল না। ইয়ান তখন লিডারকে বলে, দেখো, আমরা এখানে তোমার সাথে মারামারি করতে আসিনি, আমরা ড্রাগন কিংকে থামানোর বিষয়ে কথা বলতে এসেছি। আর এটা শুনে লিডার সবাইকে মুক্ত করে দেয়। তখন রানীর সিপাহী সেই বক্সটা খুলে ড্রাগন কিং এর শরীর থেকে বের হয়ে আসা সেই পোকাটা দেখায়। আর এটা দেখে লিডার বুঝতে পারে ইয়ান সত্যি কথাই বলছিল, তাই সে তাদেরকে বিশ্বাস করে গোপন আস্থানায় নিয়ে আসে। আর সেখানে আসার পর একটা ছোট্ট জলপরী সেনাপতি ঝাউকে দেখে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো মানুষ। আর এই ছোট্ট জলপরীর কথা শুনে পাশে থাকা এক সিপাহী নিজের হাসি চেপে রাখতে পারছিল না। সে বলে, চেহারা দেখে ওকে বিচার করো না, ও একটা আস্ত শয়তান। লিডার তখন সবাইকে বলে, নিশ্চয়ই আমাদের কোহিনূর মুক্তার পাওয়ার কমে গেছে, আর সেজন্যই ড্রাগন কিং গুহা থেকে বের হয়ে আসার সাহস দেখাচ্ছে, আর তাই আমাদের সেখানে গিয়ে কোহিনূর মুক্তাকে শক্তি দিতে হবে। ইয়ান তখন জানতে চায় কোহিনূর মুক্তা কি। মুভিম্যানের বন্ধুরা, তোমাদের মনেও নিশ্চয়ই একই প্রশ্ন, তাই না? কি এই কোহিনূর মুক্তা? সিউ তখন বলে, কোহিনূর মুক্তা হচ্ছে আমাদের সবার প্রধান শক্তির উৎস আর সব থেকে বড় মুক্তা। আর এই মুক্তার শক্তির কারণেই ড্রাগন কিং তার গর্ত থেকে বের হতে পারে না। এই মুক্তা তার নিজের শক্তি দিয়ে ড্রাগন কিংকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারে। আর রানী পলি যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিল, তাই সে তখন বলে, আমিও আমার সিপাহী নিয়ে তোমাদেরকে সাহায্য করতে যাব। কিন্তু লিডার তখন বলে, না, ওটা আমাদের পবিত্র জায়গা আর ওখানে বাইরের কারো যাওয়ার অনুমতি নেই। কিন্তু রানীর আসল উদ্দেশ্য ছিল কোহিনূর মুক্তাকে চুরি
চুরি করা, আর তাই সে মনে মনে ভাবতে থাকে এবার কিভাবে সে মুক্তাটা চুরি করবে। সেদিন রাতেই শিউ ইয়ানের ঘরে এসে তাকে বলে, তোমার আর আমার মাঝে কি হয়েছিল, আমাকে সবকিছু খুলে বলো, আমি তো কিছুই মনে করতে পারছি না। ইয়ান তখন বলে, আমি জাহাজে করে সমুদ্র ভ্রমণে বের হয়েছিলাম, একটা দুর্ঘটনায় আমার জাহাজ ডুবে যায়, তখন তুমি আমাকে পানির নিচ থেকে উদ্ধার করেছিলে আর তোমার মুক্তাটা আমাকে দিয়েছিলে। আমরা একসাথে অনেক দিন এই দ্বীপে কাটিয়েছি, তুমি আমাকে ভালোবেসে ফেলেছিলে, তারপর হঠাৎ একদিন তুমি গায়েব হয়ে যাও। কিন্তু শিউ তখন বলে, কেন জানি আমার কিছুই মনে পড়ছে না, কিন্তু প্রেম আমাদের জন্য এক ধরনের অভিশাপ, আমাদের মানুষের সাথে প্রেমে পড়া সম্পূর্ণ নিষেধ। তখন সেখানে রানীকে আসতে দেখে শিউ তাড়াতাড়ি খাটের নিচে লুকিয়ে পড়ে। রানী আগে থেকেই টের পেয়েছিল শিউ ইয়ানের রুমে এসেছে, আর তাই তাদের মাঝে ঝামেলা আরো বাড়িয়ে দেওয়ার জন্য রানী সেখানে এসে নোংরামি করতে শুরু করে দেয়। ইয়ান তাকে আগের বারের মতোই থামিয়ে দিচ্ছিল, কিন্তু রানী এতটাই বেহায়া যে তাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। এমনকি সে বুদ্ধি করে বলে, তুমি আজকে এমন করছো কেন, আমাদের মধ্যে এগুলো তো আরো অনেকবার হয়েছে, আজকে তোমার মুড নেই নাকি? আসলে রানী এগুলো বলছিল যাতে শিউ ইয়ানকে ভুল বোঝে। ইয়ান তখন বলে, আমাদের মধ্যে এইসব কিছুই হয়নি, তুমি মিথ্যা কথা বলো না, আর এখনই আমার ঘর থেকে বের হয়ে যাও। আর রানী সেখান থেকে চলে যাওয়ার পর শিউ খাটের নিচ থেকে বের হয়ে আসে। শিউ তখন বলে, এজন্যই মানুষকে বিশ্বাস করতে হয় না, লিডার ঠিকই বলেছিল, মানুষ ধোঁকাবাজ। এটা বলে শিউ সেখান থেকে চলে যায়। বেচারা ইয়ান সবটা জেনেও কিছুই বলতে পারছিল না। পুরুষ মানুষের জীবনটাই এমন, পুরুষকে কেউ বুঝুক আর না বুঝুক, ভুল বোঝার লোকের অভাব হয় না। বন্ধুরা, তোমরাই বলো, আমি কি ভুল কিছু বলছি? কমেন্ট করে অবশ্যই জানাবে। তো যাই হোক, এরপর জলপরীরা ড্রাগন ল্যান্ডে চলে যায়। সেখানে তারা দেখতে পায় কোহিনূর মুক্তার উজ্জ্বলতা অনেকটাই কমে গেছে। আর তখন তাদের লিডার বলে যে পরবর্তী লিডার হবে শুধুমাত্র সেই কোহিনূর মুক্তা সরানোর ক্ষমতা রাখে। যেহেতু কেউ জানে না কে পরবর্তী লিডার, তাই প্রত্যেকেই এক এক করে চেষ্টা করতে থাকে, কিন্তু সবাই ব্যর্থ হচ্ছিল। যখন শিউয়ের পালা আসে, সবাই অবাক হয়ে দেখে শিউ মুক্তাটা সরিয়ে ফেলেছে। আর এটা দেখে সবাই বুঝতে পারে পরবর্তী লিডার হওয়ার ক্ষমতা একমাত্র শিউয়ের মধ্যেই রয়েছে। এদিকে যখন লিডার আর একদল জলপরী কোহিনূরকে শক্তিশালী করতে ব্যস্ত ছিল, তখন শয়তান রানী বিশ্রাম করতে থাকা জলপরীদেরকে একে একে মারতে থাকে, আর তাদের সবাইকে মেরে তাদের গলা থেকে মুক্তগুলো নিয়ে নিচ্ছিল। এমনকি সেখানে থাকা সেই বাচ্চা জলপরীটাকেও তারা ছাড় দেয় না। সেনাপতি ঝাউ চেয়েছিল বাচ্চাটাকে বাঁচাতে, কিন্তু সেই শয়তান সিপাহী ছোট্ট জলপরীকে মেরে তার গলা কেটে মুক্তা বের করে নেয়। এসব দেখে ঝাউয়ের অনেক খারাপ লাগে, কিন্তু সে কিছুই করতে পারছিল না। সবগুলো মুক্ত একসাথে করে সিপাহী রানীর কাছে নিয়ে যায়। তখন রানী খুশি হয়ে সেই সিপাহীকে একটা মুক্তা গিফট করে, আর মুক্তা পেয়ে সিপাহী অনেক খুশি হয়, কারণ এই মুক্তার অনেক শক্তি ছিল। সে অবাক হয়ে মুক্তার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে ড্রাগন কিং তখন ঘুম থেকে জেগে যায়, আর সেই লিডার আর তার দলের উপর আক্রমণ করে বসে। লিডার সবাইকে নিয়ে চেষ্টা করেও তাকে থামাতে পারে না, বরং সে নিজেই আহত হয়ে যায়। তাই বাকি জলপরীদেরকে বাঁচাতে লিডার সবাইকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। সেদিন রাতে এক দাসী রানীর রুমে গিয়ে একটা ভয়ঙ্কর বৃদ্ধ মহিলাকে দেখে। আসলে এই ভয়ঙ্কর মহিলাটি আর কেউ না, এটাই হচ্ছে রানী। সে তার এই ভয়ঙ্কর চেহারা সবসময় মাস্কের আড়ালে ঢেকে রাখত, আর জলপরীদের মুক্তা ব্যবহার করে সবসময় যুবতী হয়ে থাকত। কাজের মেয়েকে দেখে রানী দ্রুত তার মুখোশ পরে আবারও সুন্দর হয়ে যায়, কিন্তু মেয়েটা তো তার আসল রূপ দেখে ফেলেছে, আর তাই রানী এই মেয়েটাকেও মেরে ফেলে। পরের দিন সকালে দেখা যায় সব জলপরীরা মিলে কোহিনূর মুক্তাটাকে আরো চকচকে আর শক্তিশালী করার জন্য মুক্তার ভেতরে তাদের শক্তি ঢেলে দিচ্ছে। আর ঠিক তখনই সেখানে রানী উপস্থিত হয়ে আবারও জলপরীদের উপর আক্রমণ করে, আর এবার তার সিপাহীরা জলপরীদের মুক্তার কারণে অনেক শক্তিশালী ছিল। আর তখন সেই দুষ্টু সিপাহী লিডারের উপর আক্রমণ করে তাকে আহত করে দেয়, আর তার গলায় ছুরি ধরে শিউয়ের কাছ থেকে কোহিনূর মুক্তা ছিনিয়ে নেয়। আর লিডারকে বাঁচাতে শিউ মুক্তাটা রানীর হাতেই তুলে দেয়। লিডার তখন রানীকে বলে, তুমি মুক্তা নিয়ে গেলে এর ফল মোটেও ভালো হবে না, ড্রাগন কিং তার গুহা থেকে বের হয়ে আসবে আর সমস্ত পৃথিবী লন্ডভন্ড করে দেবে। কিন্তু রানী শক্তির লোভে এতটাই মোহ ছিল যে কারো কথার পাত্তা না দিয়ে সেই মুক্তাটা নিজের ভেতরে নিয়ে নেয়। আর দেখতে দেখতে রানী নিজেও একটা শক্তিশালী জলপরীতে রূপান্তরিত হয়ে যায়। এবার রানী তার সিপাহীদেরকে সবাইকে মেরে ফেলার আদেশ দেয়, কিন্তু ঠিক সময় মতো ইয়ান সেখানে চলে আসে। সে আর তার বন্ধু মিলে সেখানে থাকা গোলাবারুদের বিস্ফোরণ করে জলপরীদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। একটা সেফ জায়গায় এসে আহত অবস্থায় লিডার শিউকে বলে, আমি তোমার কাছ থেকে অনেক বড় একটা সত্যি লুকিয়েছি। আসলে তোমার স্মৃতি আমি নিজেই মুছে দিয়েছিলাম, কারণ জলপরীদের জন্য মানুষের সাথে প্রেম করা অভিশাপের মতো। এরপর সে ইয়ানকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি হয়তো তোমাদের ভালোবাসার সব থেকে বড় বাধা হয়েছিলাম। এটা বলে লিডার ইয়ানকে জড়িয়ে ধরে সেখানেই মারা যায়। ঠিক তখনই তাদের দ্বীপটা জোরে জোরে কেঁপে উঠতে শুরু করে। সবাই তখন দেখে রানী তার জাহাজ থেকে কামানের গোলা ছুড়ে দ্বীপটা ধ্বংস করার চেষ্টা করছে। তখন আরেকটা জলপরী এসে শিউয়ের হাতে টিম লিডারের লাঠিটা তুলে দেয়, আর তাকে বলে, আজকে থেকে তুমি আমাদের টিম লিডার। এরপর সব জলপরী মিলে রানীর উপরে আক্রমণ করে। রানীও তাদের উপর প্রচুর গোলাবারুদ মারতে থাকে। আর এসব কিছু দেখে সেনাপতি ঝাও সহ্য করতে পারছিল না, আর একসময় সে নিজের দলের বিরুদ্ধেই চলে যায়। আর এই সুযোগে
জলপরীরা জাহাজে উঠে আসে। শুরু হয় এক ভয়ানক লড়াই। পরিস্থিতি খারাপ দেখে রানী সমুদ্রে লাফিয়ে পড়ে আর সে ড্রাগন কিংকে জাগানোর জন্য ড্রাগন আইল্যান্ডে চলে যায়। আর শিউ তখন বিষয়টা বুঝতে পেরে ইয়ানকে নিয়ে রানীর পিছু করতে থাকে। রানী আইল্যান্ডে এসে তার সব শক্তি দিয়ে ড্রাগনটাকে জাগিয়ে তোলে। ইয়ান অনেক চেষ্টা করেও ড্রাগনটাকে থামাতে পারছিল না। আর অন্যদিকে শিউ অনেক চেষ্টা করেও রানীর সাথে পেরে উঠছে না, কারণ রানীর কাছে ছিল সেই বিশেষ কোহিনূর মুক্তা। আর তাই শিউ রানীর হাতে প্রচন্ড মার খাচ্ছিল। এমনকি রানী ইয়ানকে মেরে অজ্ঞান বানিয়ে সমুদ্রের নিচে পাঠিয়ে দেয়। আর ইয়ানকে বাঁচানোর জন্য শিউ পানিতে লাফিয়ে পড়ে। গলায় মুক্তা না থাকার পরেও শুধু ভালোবাসার জন্য শিউ পানির নিচে চলে যায়। আর পানির অনেক গভীরে আসার কারণে শিউ নিজেও সেখানেই বেহুশ হয়ে যায়। এদিকে উপরে থাকা রানী কোহিনূর মুক্তার শক্তি সঠিকভাবে ব্যবহার করতে পারছিল না। আর তাই ড্রাগন কিং রানীর কন্ট্রোলের বাইরে চলে আসে। ড্রাগন কিং তখন রানীর উপরেই আক্রমণ করে। এতে রানীর সমস্ত শরীর পুড়ে যায় আর সে তার সব ক্ষমতা হারিয়ে ফেলে। ড্রাগন কিং গুহা থেকে বের হয়ে জলপরীদের দ্বীপে আক্রমণ করে। আর তাদের দ্বীপে একটা জাদুর গাছ ছিল। ড্রাগনের আক্রমণের কারণে জাদুর গাছের একটা পাতা পানিতে ভেসে গিয়ে শিউয়ের কপালে পড়ে। আর এতেই শিউয়ের আগের সব স্মৃতি মনে পড়ে যায়। তার জ্ঞান ফিরে আসার সাথে সাথে সে ইয়ানকে কিস করে। ফলে ইয়ানের গলায় থাকা মুক্তা তার গলার ভেতর চলে আসে। আর জাদুর মুক্তা ফিরে পাওয়ায় সে আবারও তার সব শক্তি ফিরে পায়। তারপর ইয়ানকে নিয়ে পানির উপরে উঠে আসে। আর সে ইয়ানকে বলে, আমি আমার সমস্ত স্মৃতি ফিরে পেয়েছি, আমার মনে পড়েছে তুমি কে। কিন্তু সময় তখন অনেক কম, কারণ ড্রাগন কিং চারিদিকে সবকিছু ধ্বংস করে দিচ্ছিল। আর তাই শিউ এবার তার শক্তি ব্যবহার করে কোহিনূর মুক্তার মধ্যেই ড্রাগনটাকে আবারও বন্দী করে ফেলে। আর সেই মুক্তাটা সে সিংহাসনে রেখে দেয়। এদিকে শক্তি হারিয়ে পড়ে থাকা রানীকে দেখে, এত কিছু করেও তুমি শেষ রক্ষা করতে পারলে না। আর এটা শুনে রানী সেখানেই মারা যায়। আর সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর শিউ সেই সুন্দর জাদুর গাছের নিচে ইয়ানকে কিস করে। আসলে সে নিজের বুকে পাথর রেখে ইয়ানের সব স্মৃতি মুছে দিচ্ছিল। ইয়ান তাকে বারবার নিষেধ করলেও সে বলে, প্রেম আমাদের নিয়মের বাইরে, তাই আমি এটা করতে পারবো না। আর আমি এখন একজন লিডার, আর তাই এই জলপরীদের প্রতি আমার দায়িত্ব বেড়ে গেছে। তবে আমি সবসময় মনে রাখবো তুমি আমাকে ভালোবেসেছিলে। এটা বলে শিউ ইয়ানের সব স্মৃতি মুছে দেয়। আর এভাবেই এই সুন্দর প্রেম কাহিনীটা অপূর্ণতা নিয়ে অমর প্রেম কথায় পরিণত হয়। আসলে জীবনে সবসময় পেয়ে গেলেই পূর্ণতা আসে না, না পেলেও কখনো কখনো সেটা অমর হয়ে যায়। ইংরেজিতে একটা কথা আছে, দ্য শো মাস্ট গো অন। জীবন কখনো থেমে থাকবে না, তাই তোমাকেও থেমে থাকলে চলবে না। চলার পথে তুমি সবকিছু পাবেও না, আর তাই পিছুটানে আটকে যাওয়া যাবে না। কি মনে থাকবে তো? তো তোমাদের মধ্যে যারা মুভিটার নাম জানতে অধীর আগ্রহ নিয়ে বসে আছো, তাদের আর অপেক্ষা করতে হবে না। আমাদের আজকের মুভির নাম দ্য লিজেন্ড অব মারমেইড 2। আর কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো তা জানাতে ভুলবে না। আমরাও জানতে চাই আমাদের ভালোবাসা কত দূর ছড়িয়ে গেছে। আর তাই দেরি না করে এখন চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছে আখি রাশিদ আপু। তিনি বলেছিলেন, এই ধরনের রূপকথার গল্প আরো বেশি বেশি দেখতে চাই। তো ঠিক আছে আপু, আপনার কথা মতো আরেকটা রূপকথার গল্প নিয়ে চলে আসলাম। এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন কিছু সুন্দর মুভি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন আর ভালোকে ভালোবাসুন। আর অবশ্যই দ্য শো মাস্ট গো অন।